আজারবাইজানে ঢুকেছে তুর্কি জঙ্গি বিমান, যৌথ মহড়া শুরু। চীনের J-20 যুদ্ধ বিমানের সামনে দাঁড়াতেই পারবে না ভারতের রাফাল। বাজবে যুদ্ধের দামামা, মার্কিন সেনা ঘাঁটিতে মিসাইল হামলার প্রস্তুতি ইরানের। আকস্মিকভাবে নতুন সীমান্তে ঘাঁটি গেড়েছে চীনা সেনা, আতঙ্কে ভারত। আয়া সোফিয়া মসজিদ এবার ঈদে বাড়তি আনন্দ যোগ করেছে এরদোয়ান। ভারতকে বার্তা দিতে বিতর্কিত মানচিত্র এবার জাতিসংঘ ও গুগলকে পাঠালো নেপাল। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, নিহত 22। তুরস্ককে আমিরাতের হুঁশিয়ারি। ইউরোপের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নিষেধাজ্ঞার জবাব দেবে রাশিয়া। ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ করুন, পাশ্চাত্যকে ইরান। মার্কিন ইসরায়েলি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিলেন আব্বাস ও হানিয়া। উত্তেজনা চলছে, চীনের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা দিল আমেরিকা। কাজ শুরু করলো আরব দুনিয়ার প্রথম আণবিক চুল্লি, পথ দেখালো আমির শাহী। এবং সবশেষে থাকছে, ওকিনাওয়ায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করলো জাপান। যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে আজারবাইজানে প্রবেশ করেছে তুরস্কের কয়েকটি F-16 জঙ্গি বিমান। আজারবাইজানে পৌঁছানোর পর বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সেগুলোকে স্বাগত জানানো হয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাতুলিয়া জানিয়েছে, যৌথ সামরিক মহড়ায় দুই দেশের সেনা ও বিমান বাহিনী অংশ নিচ্ছে। এরই মধ্যে মহড়া শুরু হয়েছে এবং 10 আগস্ট পর্যন্ত তা চলবে। তবে বিমান মহড়ার ইতি টানা হবে 5 আগস্ট। বাকু সহ অন্তত 5টি এলাকায় মহড়া চলছে। জঙ্গি বিমানের পাশাপাশি দুই দেশের সামরিক হেলিকপ্টারও এতে অংশ নিচ্ছে। আজারবাইজান এমন সময় তুরস্কের সঙ্গে যৌথ মহড়া শুরু করেছে যখন প্রতিবেশী আর্মেনিয়ার সঙ্গে সীমান্তে উত্তেজনা চলছে। সম্প্রতি আর্মেনিয়ার সেনাবাহিনী সীমান্তে আজারবাইজানের সেনাদের উপর হামলা চালিয়েছে। এর ফলে আজারবাইজানের বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে। তুরস্ক এ ঘটনায় আজারবাইজানের প্রতি সমর্থন ঘোষণা করেছে। বুধবারই ভারতে এসে পৌঁছেছে 5টি রাফায়েল যুদ্ধবিমান। এর ফলে ভারতীয় বিমান বাহিনীর শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে বলে দাবি করা হচ্ছে। যথারীতি এই দাবি মানতে নারাজ চীন। তাদের সরকারি মুখপাত্র গ্লোবাল টাইমসকে দাবি করা হয়েছে, চীনের J-20 যুদ্ধ বিমানের সামনে দাঁড়াতেই পারবে না ভারতের রাফাল। ঝাং ঝিউফাং নামে এক প্রতিরক্ষা বিশেষজ্ঞকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, ভারতের হাতে থাকা সুখোই 30 যুদ্ধ বিমানের তুলনায় রাফাল অবশ্যই উন্নত প্রযুক্তির, কিন্তু আকাশে যুদ্ধের সময় কোনোভাবেই রাফাল চীনের 4th জেনারেশন J-20 সামনে দাঁড়াতেই পারবে না। ভারতের প্রাক্তন বিমান বাহিনীর প্রধান BS ধানোয়া দাবি করেছিলেন, রাফাল আসায় ভারতীয় বায়ুসেনার শক্তিতে আমূল পরিবর্তন আসবে। চীনের J-20 রাফালের ধারে পাশে আসে না বলেও দাবি করেন তিনি। রাফালকে 4.5 জেনারেশনের যুদ্ধ বিমান বলেও দাবি করেছিলেন ধানোয়া। ভারতের প্রাক্তন বিমান বাহিনীর প্রধানের এই দাবি খারিজ করে পাল্টা চীনা মুখপাত্র রাফালকে 3য় প্রজন্মের যুদ্ধ বিমান বলে কটাক্ষ করা হয়েছে। ক্রমেই যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে ইরান ও আমেরিকা। বরাবরই সম্পর্ক আদায় কাঠগড়ায় থাকলেও পরিস্থিতি অত্যন্ত খারাপের দিকে গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে। একতরফাভাবে পরমাণু চুক্তি থেকে আমেরিকার সরে যাওয়া ও জেনারেল সোলেইমানি হত্যায় কূটনীতির সমস্ত রাস্তাই কার্যত বন্ধ হয়ে গিয়েছে। এমন সময়ে কাতারে মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের হামলার আশঙ্কা জোরালো হচ্ছে। কাতারের সংবাদ মাধ্যমে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী কাতারের আল উদেইদ বিমান ঘাঁটির উপর নজর রেখেছে ইরানের নূর-1 স্যাটেলাইট। ওই বেসে কাতারের সরকারি বাহিনী ছাড়াও রয়েছে মার্কিন সেনার দপ্তর এবং মার্কিন বিমান সেনার সেন্ট্রাল কমান্ড। আর সেখানেই নজরদারি চালাচ্ছে ইরানি উপগ্রহ। আশঙ্কা করা হচ্ছে এখানে মিসাইল হামলা চালাতে পারে ইরান। গত এপ্রিল নূর-1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল তেহরান। সে সময়ই তার প্রতিবাদ করেছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তার দাবি ছিল ওই স্যাটেলাইট ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের অংশ।
সেই দাবি যে খানিকটা হলেও সত্যি, এবার তা স্পষ্ট হয়েছে। লাদাখ সীমান্তের পর ভারতের উত্তরাখণ্ডে লিপুলেখ গিরিপথে নজর পড়েছে চীনের। সম্প্রতি সেখানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসির কাছে চীনা পিপলস লিবারেশন আর্মি পিএলএ একটি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে বলে ভারতীয় সেনা জানিয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, চীনের পাশাপাশি উত্তরাখণ্ডের চামোলি জেলার ওই গিরিপথ ভারত ও নেপালের সীমান্ত। ওই পরিস্থিতিতে এলাকায় সতর্ক নজরদারি চালাচ্ছে ভারতীয় সেনা এবং ভারত তিব্বত সীমান্ত পুলিশ। লিপুলেখের পরিস্থিতি কূটনৈতিকভাবে নয়াদিল্লির কাছে আরও স্পর্শকাতর। জুন মাসে নেপাল পার্লামেন্টে পাশ হওয়া মানচিত্র অনুমোদন বিলে উত্তরাখণ্ডের কালাপানি ও লিম্পুয়াধুরার পাশাপাশি লিপুলেখ গিরিপথকেও নেপালের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিষয়টি নিয়ে নয়াদিল্লির আপত্তির কর্ণপাত করেননি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এই পরিস্থিতিতে ওই অঞ্চলে চীনা সেনাবাহিনীর উপস্থিতি বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে। আয়া সোফিয়াকে পুনরায় মসজিদ হিসেবে চালু হওয়ায় এবার ঈদ উল আজহা আরও উৎসবমুখর হয়েছে বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার ক্ষমতাশীল দল একে পার্টি স্থানীয় কর্মীদের শুভেচ্ছা জানাতে গিয়ে এরদোয়ান বলেন, আয়া সোফিয়া পুনরায় মসজিদ হিসেবে চালু হওয়ায় আমাদের জাতির ৮৬ বছরের কষ্ট দূর করে এবারের ঈদে বাড়তি আনন্দ নিয়ে এসেছে। এরদোয়ান বলেন, সামনের দলীয় কংগ্রেসটি হবে নতুন পুনরুত্থান, একটি নতুন মাইলফলক। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, আমরা আমাদের বন্ধুর পরিমাণ বৃদ্ধি করতে চাই আর শত্রু সংখ্যা কমাতে চাই। ফের ভারত নেপাল সম্পর্কে দেখা দিতে চলেছে উত্তেজনার পারদ। কালাপানি, লিপুলেখ এবং লিম্পুয়াধুরা ভারতের এই তিন অংশকে নিজেদের দাবি করে যে বিতর্ক মানচিত্র প্রকাশ করেছিল নেপাল, সেটির ওই ইংরেজি সংস্করণ এবার বের হতে চলেছে। শুধু তাই নয়, জাতিসংঘ, গুগলের মতো আন্তর্জাতিক সমস্ত সংস্থাকে সেটি পাঠানো হবে। শনিবার এমনটাই দাবি করা হয়েছে সে দেশের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে। ভূমি ব্যবস্থাপনা মন্ত্রী পদ্ম আরিয়ালকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে জানানো হয়েছে, আমরা শীঘ্রই আন্তর্জাতিক সমস্ত পক্ষের কাছে নেপালের সংশোধিত এই মানচিত্র পাঠাবো। ওই ম্যাপে কালাপানি, লিপুলেখ এবং লিম্পুয়াধুরা নেপালের অন্তর্গত রয়েছে। এর সঙ্গেই তিনি আরও জানান, দ্রুত একটি বইও নাকি প্রকাশ করবে নেপাল সরকার। সেখানেও এই তিনটি অংশকে নেপালের অংশ হিসেবেই দেখানো হয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছে। এই ঘটনায় দুই দেশই পরস্পরকে দোষারোপ করেছে। শুক্রবার পাকিস্তানের সীমান্তবর্তী শহর চমন এলাকায় এই ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ঈদ উল আজহা উপলক্ষে লোকজন সীমান্ত পারাপারের জন্য ক্রসিংয়ে ভিড় করেছিল। তাদের উপর পাকিস্তানি বাহিনীর ছোড়া গোলায় ১৫ আফগান নিহত হয়েছে বলে শুক্রবার অভিযোগ করেছে আফগানিস্তান। পাকিস্তানি অংশের হাসপাতালের কর্মকর্তারা সংঘর্ষে ৭ জন নিহত হওয়ার কথা জানিয়েছেন। আরও ৩১ জন আহত হয়েছে বলেও জানিয়েছেন তারা। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তান ওই ভিড় করা জনতার উপর গুলি ছুড়েছে। পাকিস্তানি সেনারা কেবল স্থানীয় লোকজনের সুরক্ষা এবং আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে। তুরস্ককে আরব সংক্রান্ত ইস্যুতে নাক না গলানোর পরামর্শ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার লিবিয়ার যুদ্ধে আমিরাতের ভূমিকার ব্যাপারে নেতিবাচক মন্তব্য করেন। সে প্রসঙ্গেই আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার আনোয়ার বিন মোহাম্মদ গারগাস তুরস্ককে হুঁশিয়ার করেছেন। আল জাজিরাকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার লিবিয়া ও সিরিয়ায় আমিরাতের ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, লিবিয়া ও সিরিয়ায় আমিরাতের অপকর্মের জন্য অবশ্যই তাদের আমরা জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবো। সঠিক জায়গায় সঠিক সময় মতো তা করা হবে। শনিবার আনোয়ার গারগাস তার অফিসিয়াল টুইটার পাতায় দেওয়া এক পোস্টে লিখেছেন, হুমকি দিয়ে সম্পর্ক রক্ষা করা যায় না। রাশিয়ার সেনা গোয়েন্দা বিভাগের একাংশের উপর ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যে ভ্রমণ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। ওই মন্ত্রণালয় গত শুক্রবার এক বিবৃতি দিয়ে বলেছে, অবশ্যই ইইউর এই অবন্ধু সুলভ আচরণকে বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। বিবৃতিতে আরো বলা হয়, কূটনৈতিক অঙ্গনে সবকিছুরই সমান ওজনের পাল্টা জবাব রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ তার দেশের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা পরিচালনাকারী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা বন্ধ করতে মার্কিন ও ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। আমেরিকা ভিত্তিক ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী তুন্দার এর প্রধান জামশিদ শারমাহদ আটক হওয়ার পর এই প্রতিক্রিয়া জানান জারিফ। তিনি এক টুইটার বার্তায় বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলো আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের অভয় অরণ্য গড়ে তুলে ইরানের বেসামরিক নাগরিকদের হত্যা ও এদেশে গোলযোগের সৃষ্টির চেষ্টা করছে। ইরানের ইসলামিক শাসন ব্যবস্থা উৎখাতের প্রচেষ্টায় লিপ্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর পৃষ্ঠপোষকতার প্রতি ইঙ্গিত করে জারিফ বলেন, পাশ্চাত্যের এসব সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি আর্থিক সহযোগিতা ও আশ্রয় দেওয়া বন্ধ করুন। ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া আবারও মার্কিন ইহুদিবাদী পরিকল্পনা ডিল অব দ্য সেঞ্চুরির বিরোধিতা করেছেন। তারা গত শুক্রবার পবিত্র ঈদ উল আজহার দিন এক টেলিফোন আলাপে কথিত এই শতাব্দীর সেরা চুক্তির বিরোধিতা করেন। একই সঙ্গে আব্বাস ও হানিয়া পশ্চিম তীরের একাংশে ইহুদিবাদী ইসরায়েলি ভূখণ্ডে একীভূতকরণেও বিরোধিতা করেন। টেলিফোন আলাপে এই দুই ফিলিস্তিনি নেতা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ফিলিস্তিনি শরণার্থীদেরকে তাদের মাতৃভূমিতে ফিরে আসার এবং বাইতুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ দিতে হবে। এ বিষয়ে প্রতিটি ফিলিস্তিন নাগরিক সহমত পোষণ করবে বলেও তারা উল্লেখ করেন। চীনের বিরুদ্ধে শত্রুতামূলক আচরণের অংশ হিসেবে দেশটির একটি কোম্পানি ও দুই ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। বার্তা সংস্থা রয়টার জানিয়েছে, মার্কিন অর্থ মন্ত্রণালয় স্থানীয় সময় গত শুক্রবার চীনা শিনজিয়াং ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং দুই ব্যক্তিকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে। এর কারণ হিসেবে চীনের মানবাধিকার লঙ্ঘনের অজুহাত তুলে ধরেছে ওয়াশিংটন। কাজ শুরু করলো আরব দুনিয়ার প্রথম আণবিক চুল্লি। তেল ছেড়ে পারমাণবিক শক্তির দিকে পদক্ষেপ করে নয়া পথ দেখালো সংযুক্ত আরব আমিরশাহী। দীর্ঘ অপেক্ষার শেষে শনিবার রিয়েক্টরে জ্বালানি ভরতে কাজ শুরু করে দেয় বরাখা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এই চুল্লিটি রয়েছে আমিরশাহী রাজধানীর আবুধাবিতে। ইইউ এর প্রধানমন্ত্রী তথা দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম বলেন, রিয়েক্টরে আণবিক জ্বালানি ভরে সেটিকে চালিয়ে ভালোভাবে পরীক্ষা করেছি আমরা। সফল ও সুরক্ষিতভাবে গোটা প্রক্রিয়া চলছে। আগামী দিন এমন 4টি আণবিক চুল্লি বসানোর পরিকল্পনা রয়েছে। এর ফলে দেশের 25% বিদ্যুতের চাহিদা মিটবে। শুধু তাই নয়, আণবিক শক্তির ফলে দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতেও সক্ষম হব আমরা। জাপানের ওকিনাওয়া দ্বীপে প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ওকিনাওয়া দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর কয়েকটি ঘাঁটি রয়েছে এবং সেখানে বহু সংখ্যক মার্কিন সেনাকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওকিনাওয়ার গভর্নর ড্যানি তামাকি গত শুক্রবার ঘোষণা করেন, 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত জাপানের দক্ষিণাঞ্চল জরুরি অবস্থার মধ্যে থাকবে। তিনি ওকিনাওয়া দ্বীপের বাসিন্দাদেরকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেন।